ইরানের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা ট্রাম্পের। ৭২ ঘন্টার মধ্যে হতে পারে বৈঠক। ৩টি ট্যাঙ্কার জব্দ মার্কিন বাহিনীর। অবরোধের মুখে খুলবে না হরমুজ প্রণালী, জানালো তেহরান। এবং ভয়াবহ দাবানলের কবলে পাকিস্তানের উত্তরাঞ্চল পুড়ে ছাই ১৫০ হেক্টরের বেশি বনভূমি। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। লেবাননে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিক সহ ৩ জন নিহত। জবাবে ড্রোন ও রকেট হামলা হিজবুল্লাহর। মার্কিন নাগরিকদের বৈরুত ছাড়ার নির্দেশ দূতাবাসের। এবং গাজায় দখলদার বাহিনীর হামলায় শিশুসহ নিহত ৫। উপত্যকায় ২৫ ফিলিস্তিনিকে অপহরণ। তেল আবিব সমর্থিত গোষ্ঠীর। ফের সক্রিয় হচ্ছে হামাস, দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাব জানিয়েছেন, ভয় ভীতি দেখিয়ে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যাবে না। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে ২টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কোনো সময়সীমা বেঁধে দেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজ প্রণালীতে ২টি জাহাজ জব্দ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা জানায়, আটককৃত জাহাজ দুটির একটি ইসরায়েল সংশ্লিষ্ট। আইআরজিসির দাবি, জাহাজগুলো সামুদ্রিক আইন লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেম অচল করে জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। আটকের পর জাহাজ দুটিকে তল্লাশির জন্য ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। চলমান নৌ অবরোধ ও মার্কিন হুমকির কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সমুদ্রপথে এই অবরোধই শান্তি আলোচনার পথে প্রধান বাধা। পেজেশকিয়ান সাফ জানান, হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে নেওয়া সম্ভব নয়। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া অসম্ভব। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা প্রতিটি রাজনৈতিক ও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের অনুরোধে সামরিক হামলা স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন, তবে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি। The president has not set a firm deadline to receive an Iranian proposal, unlike some of the reporting I've seen today. Ultimately, the timeline will be dictated by the commander-in-chief and the president of the United States. অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটে পড়া 10টি দেশের বিশেষ অনুরোধে ইরান ও রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞায় 30 দিনের সাময়িক ছাড় দেওয়ার কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। আহত আরেক সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জবাবে ইসরায়েলি সেনা সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। উত্তপ্ত পরিস্থিতির জেরে নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। এতে একটি গাড়িতে থাকা 2 বেসামরিক নাগরিক নিহত হন। ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া 2 সাংবাদিকও হামলার শিকার হন। এমনকি আহতদের উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সও ইসরায়েলি সেনার বাধার মুখে পড়ে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি হামলার জবাবে বুধবারই পাল্টা আঘাত হেনেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা এলাকায় ইসরায়েলি সেনা সদস্যদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে ছোড়া হয়েছে রকেট। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লেবাননে বাড়তে থাকা উত্তেজনার মুখে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বৈরুতের মার্কিন দূতাবাস। বুধবার এক নিরাপত্তা বার্তায় নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গত 18 এপ্রিল লেবাননে হামলায় আহত হওয়া 2 ফরাসি শান্তিরক্ষী বুধবার ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শান্তিরক্ষীদের ওপর এই আক্রমণকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে প্যারিস। সীমান্তে ইসরায়েলি নজরদারি আর হামলার আশঙ্কায় বৈরুতের দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দারা ঘরে ফিরতে পারছেন না। ইসরায়েল তাদের ইয়েলো লাইনের কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না। ঘরে ফিরতে যাওয়া বাসিন্দারা বলছেন, আকাশজুড়ে ড্রোনের বিকট শব্দ আর নতুন করে হামলার আশঙ্কা তাদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছে।
লেবানন পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেজের পক্ষ থেকে তিনি বলেন, কেবল কূটনীতি পারে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে। গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা না করে চালানো ইসরায়েলি হামলায় রক্ত ঝরেছে আরও 5 ফিলিস্তিনির। হামলার পাশাপাশি গাজায় ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী অন্তত 25 জনকে অপহরণ করেছে বলে জানিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। এদিকে হামাস নতুন করে নিজেদের শক্তি সঞ্চয় করেছে বলে সতর্কবার্তা দিয়েছে খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। গেল বছর অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি গাজায় কেবল নামেই সীমাবদ্ধ রয়েছে। স্থানীয় সময় বুধবার উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে ফিলিস্তিনির। জাবালিয়া থেকে শুরু করে গাজার খান ইউনিস সবখানেই প্রতিদিন চলছে ভারী গোলাবর্ষণ। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি চলাকালেই গত কয়েক মাসে 786 জন ফিলিস্তিনিকে প্রাণ দিতে হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে। গাজায় এখন নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ইসরায়েল সমর্থিত সশস্ত্র অপরাধী চক্র। উপত্যকার জেইতুন এলাকায় এমন একটি সশস্ত্র গ্যাং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে গণমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, ইসরায়েলি ড্রোন ও সামরিক বাহিনীর সহায়তায় এসব গ্যাং সাধারণ মানুষকে জিম্মি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখন ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো সাধারণ জনতাকে নিয়ে সুরক্ষা কমিটি গঠনের আহ্বান জানাচ্ছে। এদিকে ফিলিস্তিনি নারী বন্দীদের ওপর ইসরায়েলি কারাগারে অমানবিক নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে এক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। বর্তমানে ইসরায়েলের দামুন কারাগারে অন্তত 90 জন নারী মানবেতর জীবনযাপন করছেন। তাদের খাবার ও চিকিৎসায় অবহেলার পাশাপাশি নগ্ন করে তল্লাশি এবং নিঃসঙ্গ কারাবাসের মতো নিপীড়ন চালানো হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 700 নারীকে আটক করা হয়েছে, যার কোনো স্পষ্ট হিসাব ইসরায়েল দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নেতানিয়াহু সরকারকে সতর্ক করে এক গোপন নথি পাঠিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তাদের দাবি, ইরান লেবানন যুদ্ধের দিকে ওয়াশিংটন তেল আবিবের নজর থাকার সুযোগে গাজায় নতুন করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে হামাস। সংগঠনটি ধীরে ধীরে তাদের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে কৌশলগত অবস্থান নেয়ার নানা দিক দিয়ে লাভবান হচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যখন যুদ্ধে লিপ্ত হয়ে বিশ্বকে অস্থির করে তুলছে, তখন চীন নিরপেক্ষ অবস্থান নিয়ে দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়, তেহরান ওয়াশিংটন সংঘাতে সরাসরি জড়ায়নি বেইজিং, বরং ভারসাম্যের খেলায় এগোচ্ছে হিসেবি পদক্ষেপে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি চীন, বরং শুরু থেকেই কূটনীতির মধ্য দিয়ে সমাধানের আহ্বান জানিয়ে আসছে বেইজিং। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। চীনা প্রেসিডেন্টের এই উদ্যোগ সরাসরি বার্তা দেয়, সংঘাত নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই বেইজিং এর অগ্রাধিকার। বিশ্লেষকদের মতে এই অবস্থান চীনের দীর্ঘদিনের নন ইন্টারফিয়ারেন্স নীতিরই প্রতিফলন, যেখানে সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে প্রভাব বিস্তারে জোর দেওয়া হয়। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে যুদ্ধ জয়ের দাবি ও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের এমন পদক্ষেপ চীনের পরিমিত কূটনৈতিক ভাষার সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই পার্থক্যকে কাজে লাগিয়ে বেইজিং নিজেকে স্থিতিশীলতার পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছে, যেখানে ওয়াশিংটনকে দেখা যাচ্ছে সংঘাতের পক্ষ হিসেবে। অর্থনৈতিক বাস্তবতায় এখানে চীনা কৌশলের মূল চালিকা শক্তি। তেহরানের প্রধান বাণিজ্য অংশীদার হওয়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে বেইজিং। সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এগোতে চাইছে চীন। বিশেষজ্ঞরা বলছেন, এই ভারসাম্য নষ্ট হলে চীনের জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ বড় ঝুঁকিতে পড়বে। যদিও কূটনৈতিকভাবে সক্রিয় বেইজিং একাধিক ফোনালাপ ও বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়েছে, তবুও প্রকাশ্যে মধ্যস্থতাকারীর ভূমিকাকে কম গুরুত্ব দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে, বড় ধরনের শান্তি চুক্তিতে সরাসরি জড়িয়ে পড়লে জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে। তাই পর্দার আড়ালে থেকে প্রভাব বজায় রাখার কৌশলই বেছে নিয়েছে বেইজিং। রাশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছল ভারত। নতুন চুক্তি অনুযায়ী সেনা মোতায়েন থেকে শুরু করে সরঞ্জাম আদান প্রদান সবকিছুতেই এখন থেকে বিশেষ সুবিধা পাবে দুই দেশ। একই সঙ্গে S-400 ক্ষেপণাস্ত্র সিস্টেমের বাকি অংশ সরবরাহের ঘোষণায় নতুন মাত্রা পেয়েছে মস্কো দিল্লি কৌশলগত সম্পর্ক।
পশ্চিমাদের নজর এড়িয়ে সামরিক সহযোগিতার এই নিবিড় বন্ধন যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া ও ভারতের মধ্যে ঐতিহাসিক এক সামরিক সমঝোতা এখন বাস্তবায়নের পথে। চলতি বছরের 12 জানুয়ারি থেকে কার্যকর হয়ে চুক্তির আওতায় একে অপরের ভূখণ্ডে সেনা সদস্য, রণতরী এবং সামরিক বিমান মোতায়েন করতে পারবে দুই দেশ। বিশেষ এই চুক্তিতে সর্বোচ্চ 3000 সেনা, 10টি বিমান এবং 5টি রণতরী একই সাথে উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে, যা মূলত দুর্যোগ মোকাবেলা এবং যৌথ মহড়ার ক্ষেত্রে দুই দেশের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। এই সমঝোতার ফলে রাশিয়ার বন্দরগুলোতে ভারতীয় রণতরী এবং আকাশে রুশ যুদ্ধবিমানের চলাচল আগের চেয়ে অনেক বেশি সহজ হবে। শুধু সেনা মোতায়েনই নয়, লজিস্টিক বা রসদ সরবরাহের ক্ষেত্রেও একে অপরকে সর্বোচ্চ ছাড় দেবে মস্কো ও দিল্লি। দুই দেশের মধ্যকার এই আইনি কাঠামো মূলত প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী এবং টেকসই অংশীদারিত্বের একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে 2018 সালের চুক্তি অনুযায়ী ভারতকে S-400 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সরবরাহের কাজও প্রায় শেষ পর্যায়ে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি মেনেই বাকি সরঞ্জামগুলো খুব দ্রুত নয়াদিল্লির হাতে তুলে দেওয়া হবে। শুধু S-400 নয়, সুখোই 57 ফাইটার জেট এবং AK-203 রাইফেল তৈরির মতো স্পর্শকাতর প্রজেক্টগুলোতেও দুই দেশের গোপনীয়তা বজায় রেখে কাজ চলছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের নজর এড়িয়ে সামরিক সহযোগিতার এই নিবিড় বন্ধন যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।